এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, সংঘর্ষের রণক্ষেত্র গোপালগঞ্জ। জেলা জুড়ে ১৪৪ ধারা জারি। চলতি বছরই শেষ হচ্ছে জুলাই হত্যাযজ্ঞের বেশ কিছু বিচার। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার আসামিদের হাজিরে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। গণমাধ্যম এখনও রাজনীতি ও গোয়েন্দা প্রভাব মুক্ত হয়নি, দাবি জুলাই অভ্যুত্থানের অংশীজনদের। আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে ঐক্যের তাগিদ। এবং দেশের মানুষ নির্বাচন চাইলেই ষড়যন্ত্র শুরু হয় বলছে বিএনপি। গণ অভ্যুত্থানের ১ বছরেও গণতন্ত্র না ফেরায় হতাশা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। স্থানীয় পৌর পার্কে সমাবেশ শেষে ফরিদপুরে যাওয়ার সময় কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। হামলায় সাংবাদিক ও পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে বুধবার সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। এরপর পৌর পার্ক এলাকায় সমাবেশ শুরুর আগে আচমকা কয়েকজন এসে জয় বাংলা স্লোগান দিয়ে মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ধাওয়া দেন। দুপুর ২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দেন দলের নেতারা। বক্তব্যে তারা আশঙ্কা জানান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও হামলা করতে পারে। গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে, কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা সহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো। আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না। গোপালগঞ্জের বিবেকবান জনগণ, আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি, কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। সমাবেশ শেষে ফরিদপুরের দিকে রওনা দিলে এনসিপি নেতাদের আশঙ্কাই সত্যি হয়। চৌরঙ্গি মোড় এলাকায় তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল ছুটতে থাকলে পুরো এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। হামলা থেকে বাঁচতে পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দর্শক, এ নিয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছেন মাসুদ পারভেজ। মাসুদ, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্ব নির্ধারিত পদযাত্রা কর্মসূচি আজ যে 16 জুলাই যে নির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু সকাল থেকেই জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছিল। যেমন সকালবেলায় সকাল 9:30টার দিকে পুলিশের একটি গাড়িতে সদর উপজেলার বাজারে পুলিশের একটি গাড়িতে কিন্তু অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়
এরপরে সদর উপজেলা ইওনো গাড়িতে কিন্তু গান্দিয়াসুর এলাকায় সেখানে ইওনোর গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এরপরে যেখানে সমাবেশ স্থল ছিল গোপালগঞ্জ পৌর পার্কের যে উন্মুক্ত মঞ্চ, সেখানে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপস্থিত হওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে কিন্তু হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও মঞ্চের যে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় এবং ককটেল বিস্ফোরণ করা হয়। এরপরে তারা পুলিশের এক পর্যায়ে পুলিশ এবং র্যাব সেনাবাহিনীর ধাওয়ায় যারা হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরে তারপরে সেখানে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা তাদের নির্ধারিত কর্মসূচি ওখানে পালন করেন। সেখানে বক্তব্য রাখেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তারা তাদের নির্ধারিত কর্মসূচি শেষ করে যখন মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হয় ঠিক গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় সেখানে আবার তাদের পথে গতিরোধ করে তাদের গাড়িতে হামলা চালানো হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন তাদের সাথে কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। তারা কিন্তু যারা হামলাকারীরা কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার শেল এবং গুলি বর্ষণের মতো ঘটনা ঘটে এখানে। আমরা এ পর্যন্ত যেটা জানতে পেরেছি যে এ পর্যন্ত এই ঘটনায় এই যে সংঘর্ষের ঘটনা এ পর্যন্ত 3 জন নিহতের ঘটনা আমরা এ পর্যন্ত জানতে পেরেছি। এছাড়াও এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু সংঘর্ষ, আমরা এখনো থেমে থেমে গুলির শব্দ পাচ্ছি। মাসুদ, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে এনসিপি পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পোস্টে লেখা হয়েছে, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি দেওয়া হলো। সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সহ সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেট কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। চলতি বছরের মধ্যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বেশ কিছু বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া লক্ষ্মীপুরে 5 হত্যা মামলায় 3 আসামিকে 28 জুলাই হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এমআর আসাদের রিপোর্ট। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার 8 আসামিকে বুধবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। বিচারের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, চলতি বছরের মধ্যে শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বেশ কয়েকটি মামলার বিচার। এই বছরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত করা সম্ভব এবং সেই গতিতেই বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এবং যারা আমাদের প্রতি এন্ট্রাস্টমেন্ট রেখেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছে। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সহ 3 জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী তারিখ 28 জুলাই। ওয়ারেন্ট জারি করেছেন যে তাদেরকে যেন আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ তাদেরকে প্রডিউস করা হয় এবং সেই দিন থেকে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে রাজনৈতিক ঐক্যের তাগিদ দিলেন জুলাই অভ্যুত্থানের অংশীজনরা। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তারা। এ সময় দেশের গণমাধ্যম এখনও রাজনীতি ও গোয়েন্দা সংস্থার প্রভাব মুক্ত হয়নি বলে অভিযোগ করেন তারা। রেজা খানের রিপোর্ট।
রাজধানীর একটি হোটেলে নতুন অনলাইন গণমাধ্যম বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ জুলাই অভ্যুত্থানের অংশীজনেরা। বাংলাদেশে একটা মাত্র কাজ হলো প্রতি 5 বছর পর পর আমরা কারা আমাদেরকে লুট করবে, কারা আমাদেরকে লুণ্ঠন করবে, ওদেরকে নির্বাচিত করা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য ও জুলকারনাইন শায়ের। 1 বছর আগের সবার যে ঐক্য, সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন বাংলাদেশকে রক্ষায়, তার থেকে আমরা বিচ্যুত হচ্ছি। সুযোগ নেওয়ার জন্য বসে আছে বিতাড়িত হাসিনার সৈনিকেরা। বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালিকের রাজনীতি করতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে আমরা কখনো ভারতীয় আগ্রাসনকে জায়গা দেব না। এতে মজলুমের পক্ষে ও জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন শহীদ পরিবারের সদস্য ও সরকারের প্রতিনিধিরা। 71-এর অসমাপ্ত কাহিনী 24 সমাপ্ত করবে। মুসলিমের পক্ষে জালিমের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দেশের রাজনীতির সংস্কৃতি না বদলালে সংস্কারে লাভ হবে না বলে জানান রাজনৈতিক দলের নেতারা। আমরা ঐক্যবদ্ধ হতে পারি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ব্যাপারে। বাংলাদেশ যদি রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি, শত সংস্কার করবো বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না। লাভ হবে যখন আমরা সবাই এক লাইনে আসবো, সেটা হলো ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং উন্নত রাষ্ট্র হিসেবে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে একদিন গড়ে তুলব। এ সময় দেশের মিডিয়া এখনো পুরোপুরি স্বাধীন হয়নি বলেও আক্ষেপ জানান তারা। কখনো বিএনপির কাছ থেকে চাপ, কখনো জামাতের কাছ থেকে চাপ, কখনো এনসিপির কাছ থেকে, সরকারের কাছ থেকে চাপ, আর সবশেষ ভয়ঙ্কর চাপ হচ্ছে ডিজিএফআই থেকে। সেই চাপগুলো এখনো হচ্ছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানের 1 বছরেও দেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে কথা বললেই ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আর দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নিবন্ধনের জন্য ইসিকে আবেদন জমা দিয়েও ব্যর্থ হওয়ায় এনসিপির মাথা খারাপ হয়ে গেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। যারা 15-16 বছর আমাদের উপরে অকথ্য নির্যাতন করলো, তারা কিন্তু কেউ নেই। এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, এই অপচেষ্টা জনগণ কখনোই মানবে না। 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না বলে দিয়েছে। মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল। গত 2 দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে, তারাই আমার এই কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে। অভ্যুত্থানের 1 বছরেও দেশে গণতন্ত্র ফেরেনি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। ক্রান্তিকালের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি অর্জন করেছে বিগত 1 বছরে তা বিশ্লেষণ করতে হবে। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্যাব আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মিটফোর্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত, যা নির্বাচন পেছানোর অপতৎপরতারই অংশ। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেক্টরের ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। গণতন্ত্রের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। আমি এই সরকারকে অনুরোধ করব, আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে। ফেব্রুয়ারির আগেও এনে ডিসেম্বরে করা সম্ভব হয়, সেই দিকেও নজর দেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
এবারে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে প্রথম শহীদ হন আবু সাইদ। 2024 সালের এই দিনে সারা দেশে পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহত হয় আরও 5 শিক্ষার্থী। এর ফলে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে, শুরু হয় প্রতিরোধ সংগ্রাম। শহীদ আবু সাইদের সেই আত্মত্যাগের গল্পই থাকছে ওবায়দুল হক মারুফের প্রতিবেদনে। রংপুরের পীরগঞ্জের প্রত্যন্ত গ্রাম, এখানেই চিরনিদ্রায় শায়িত আবু সাইদ। বিশ্ববিদ্যালয়ে পড়লেও গ্রামে ছিলেন সবার আপনজন। সাধারণ পোশাক, সাধারণ জীবনযাপন, কেউ বুঝতেই পারেনি এই অতি সাধারণ আবু সাইদই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন। আবু সাইদ ভাই অনেক ধার্মিক আর ইসলামিক মাইন্ডে ছিলেন আর ভালো ছিলেন। খুব ভালো লাগে যে আমাদের গ্রামে এরকম ছেলে ছিল। ছেলেটা মরে গেল, কিন্তু রক্ত বৃথা যায়নি। আজ যারা মুক্ত পরিবেশে কথা বলতে পারছে ও বাইরে আসতে পারছে, তাদের জন্যই জীবন বিলিয়ে দিল আবু সাইদ। আর যেন স্বৈরাচার সরকার যেন না আসে, এই বাংলার বাড়ি দেশবাসী যেন সকলেই শান্তিতে বসবাস করতে পারে, সেই রকম একটা সুনির্দিষ্ট সরকার যেন প্রতিষ্ঠিত হয়। আমার ছেলে যাই হত্যা করছে তার সুনির্দিষ্ট যেন বিচার হয়। শোক মিশে আছে গর্বে। সাইদের মা আজও অপেক্ষায়, মৃত্যুর আগে অন্তত তার ছেলের হত্যাকারীদের বিচার হবে। এক পক্ষ ভালো লাগে, এক পক্ষ আমার ছেলে গেছে, এই জন্য ভালো একদিক লাগে না, ফিরে এক পক্ষে ভালো আছে, দেশের তেমনি শহীদ হয়ে গেছে। আজ যেন বাংলাদেশে আর এই যেন কখনই জান না হয়, কারো যেন মায়ের যেন বুক খালি না হয়। শুধু গ্রাম নয়, ঢাকা সহ সারা দেশে আজও সাইদের স্মরণে মিছিল, শ্রদ্ধাঞ্জলি। শিক্ষার্থীদের কণ্ঠে আজও শোনা যায়, সাইদের রক্ত বৃথা যেতে দেব না। 2024 সালের 16 জুলাই, সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্রদের উপর চালানো হয় দমন পীড়ন। নিহত হন আবু সাইদ সহ 6 শিক্ষার্থী। আহতের সংখ্যা শতাধিক। ভাই যখন হাত প্রসারিত করলেন এরকম করে গুলি করেন আমাকে, আসলে ওনার কল্পনা ছিল না যে আমাদের দেশের একজন আমরা স্বাধীন নাগরিক, সেখানে প্রশাসন আমাদেরই প্রশাসন, আমাদের দেশেরই প্রশাসন যে আমাদের উপর একটা নির্বিচারে হত্যার উদ্দেশ্যে গুলি করবে, এটা আমাদের অকল্পনা ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের পরিকল্পনা ছিল যে বাংলাদেশের মধ্যে যেন বৈষম্য সৃষ্টি না হয়, এটাই তাদের পরিকল্পনা ছিল। আবু সাইদের হত্যা মামলায় সংশ্লিষ্ট সবার বিচার দাবি করছি। একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র গড়ে উঠুক। আবু সাইদ আজ আর নেই, কিন্তু তার রক্তেই জন্ম নিয়েছে একটি প্রতিরোধের ইতিহাস। তার কবর আজ শুধুই এক সমাধিস্থল নয়, হয়ে উঠেছে প্রতীক, প্রতিরোধ আর মুক্তির প্রতিজ্ঞা। আবু সাইদের স্বপ্ন আজও জ্বলে উঠছে প্রতিবাদের মশালে। ইতিহাস তাকে মনে রাখবে একটি আন্দোলনের প্রথম বীর শহীদ হিসাবে। যাদের রক্ত ও নানা রকম ত্যাগের বিনিময়ে নতুন পথ পেল বাংলাদেশ, সেই সমস্ত শহীদ ও বীরদের উপরে যারা নির্বিচারে গুলি চালিয়েছে, সেই গণহত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আবু সাইদের পরিবার ও রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে বিচার দ্রুতই কার্যকর হবে এমন প্রত্যাশাও তাদের। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ওবায়দুল হক মারুফ, মোহনা টেলিভিশন। কোনো বাহ্যিক চাপে নয়, বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকাকে ইসির ওয়েবসাইট থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতীকের তফসিলে নৌকা থাকবে, এটি কেউ বরাদ্দ চাইতে পারবে না। তবে তফসিলের সবটাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান আখতার আহমেদ। নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই, বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যদি না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্যে, যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে, কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে, বা এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছালো 58,479 জনে। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর 5 সদস্য সহ 12 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যের শুল্ক কমিয়ে 19% এনেছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার উপত্যকাটির বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর লাগাতার বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 58,479 জনে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার 16টি এলাকার বাসিন্দাদের বাধ্যতামূলক স্থান ত্যাগের নির্দেশনা দিয়েছে। এই তালিকায় রয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরও। ফলে হাজারো মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে। আল জাজিরা তথ্য মতে মানুষ গাধার গাড়ি ব্যবহার করে গন্তব্যহীনভাবে পালাচ্ছে। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 5 সদস্যও রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে হিজবুল্লাহর অভিজাত যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়। সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন রাজনৈতিক দল ইউনাইটেড টোরা জুডাইজম ইউটিজের 6 সদস্য। এতে খানিকটা চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যের শুল্ক কমিয়ে 19% করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া মেক্সিকান টমেটোর উপর 17% হারে শুল্ক আরোপ করেছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, সংঘর্ষের রণক্ষেত্র গোপালগঞ্জ। জেলা জুড়ে 144 ধারা জারি। চলতি বছরে শেষ হচ্ছে জুলাই হত্যাযজ্ঞের বেশ কিছু বিচার। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার আসামিদের হাজিরে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। গণমাধ্যম এখনও রাজনীতি ও গোয়েন্দা প্রভাবমুক্ত হয়নি, দাবি জুলাই অভ্যুত্থানের অংশীজনদের। আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে ঐক্যের তাগিদ। এবং দেশের মানুষ নির্বাচন চাইলে ষড়যন্ত্র শুরু হয় বলছে বিএনপি। গণ অভ্যুত্থানের 1 বছরেও গণতন্ত্র না ফেরায় হতাশা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।